প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল জিও পালিত টিউটোরিয়ালে স্বাগত। আমি শিক্ষক দেবব্রত পালিত। আজ আমি তোমাদের সামনে আলোচনা করব, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো, তোমাদের ভূগোল বিষয়ের যে ভৌমজলের কাজ ও সংশ্লিষ্ট ভূমিরূপ অধ্যায়টি আছে, এই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, বড় কোশ্চেন, কাস্ট অঞ্চলের সঞ্চয়জাত ভূমিরূপ। এই কাস্ট অঞ্চলের সঞ্চয়জাত ভূমিরূপ কোশ্চেনটির উত্তর বা নোট নিয়ে আজ আমি তোমাদের সামনে আলোচনা করব। দেখো, এই কোশ্চেনটি তোমাদের পরীক্ষায় কিভাবে আসতে পারে। কাস্ট অঞ্চলে ভৌমজলের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। এটি তোমাদের 4 মার্কস বা 5 মার্কসের কোশ্চেন হিসেবে আসতে পারে। এই কোশ্চেনটি তোমরা যারা 2021 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কিন্তু কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, পরীক্ষায় আসতে পারে। তাই তোমরা এই কোশ্চেনটি ভালো করে রাখবে। তাহলে চলো শুরু করি এই কোশ্চেনটির উত্তর নিয়ে আলোচনা। দেখো, প্রথমে কোশ্চেনের শুরুতেই আমি কাস্ট অঞ্চলের যে সঞ্চয়জাত ভূমিরূপ বা কেপ ট্রাভারটাইন, সেটি নিয়ে আমি সংক্ষেপে আলোচনা করেছি। দেখো, চুনা পাথর গঠিত কাস্ট অঞ্চলে জলের দ্রবণ কার্যের ফলে ভূগহ্বরে বা চুনাপাথরের গুহার মধ্যে নানা প্রকার আশ্চর্যজনক সঞ্চয়জাত ভূমিরূপ দেখা যায়। এদেরকে কি বলে না, সম্মিলিতভাবে কেপ ট্রাভারটাইন বা স্পেলিওথেম বলা হয়। এই যে সঞ্চয়জাত ভূমিরূপকে কেপ ট্রাভারটাইন বা স্পেলিওথেম বলা হয়, সেটি আমি সংক্ষেপে ভূমিকাতে উল্লেখ করে দিয়েছি। নেক্সট, এই যে সঞ্চয়জাত ভূমিরূপগুলি কাস্ট অঞ্চলে দেখতে পাওয়া যায়, সেগুলির প্রকারভেদ আলোচনা করেছি। দেখো, প্রকারভেদ করেছেন বিশিষ্ট ভূতত্ত্ববিদ ডব্লিউ.এম. ডেভিস 1930 খ্রিস্টাব্দে। তিনি এই যে ভূ অভ্যন্তরে, কাস্ট অঞ্চলের ভূ অভ্যন্তরে 3 প্রকারের সঞ্চয়জাত ভূমিরূপ এর গঠন উল্লেখ করেছেন। সেই সঞ্চয়জাত 3 প্রকার ভূমিরূপগুলি দেখো আমি নিচে উল্লেখ করে দিয়েছি ছকের মাধ্যমে। প্রথম দেখো, পাতন প্রস্তর বা ড্রিপস্টোন। 2 নম্বর হচ্ছে প্রবাহ প্রস্তর বা ফ্লোস্টোন, এবং 3 নম্বর হচ্ছে প্রান্ত প্রস্তর বা রিমস্টোন। এই যে 3 প্রকার সঞ্চয়জাত ভূমিরূপ, এরপরে কিন্তু আমি বিস্তারিতভাবে তোমাদের সামনে আলোচনা করেছি। দেখো, এই 3 প্রকারের মধ্যে প্রথম যে পাতন প্রস্তর বা ড্রিপস্টোন, এই পার্টটি কিন্তু তোমাদের আলাদাভাবে একটি বড় কোশ্চেন হিসাবেও আসতে পারে এবং পরীক্ষা আগে এসেওছে। তাই তোমরা এই পাতন প্রস্তর বা ডিপস্টোন পার্টটি খুব ভালো করে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এটি নিয়ে আমি বিস্তারিত নিচে বর্ণনা করেছি। দেখো, প্রথমে এই পাতন প্রস্তর বা ডিপস্টোন কি, সেটি সম্পর্কে আমি একটু আলোচনা করে নিয়েছি। প্রথমে এর অর্থ সেটি তুলে ধরেছি। দেখো, ইংরাজি ড্রিপ অর্থ ফোঁটা, ফোঁটা পড়া, এবং স্টোন অর্থ পাথর। তাহলে অর্থ দেখলে তোমরা। এবার এই যে ডিপস্টোন কাকে বলে সেটি দেখো উল্লেখ করে দিয়েছি। চুনা পাথরের গুহার ছাদ থেকে জল চুইয়ে পড়ার সময় তার সঙ্গে দ্রবীভূত চুনা পাথরের দ্রবণ ফোঁটা ফোঁটা রূপে মেঝেতে বা ছাদে বা দেওয়ালে জমা হয়ে যে বৈশিষ্ট্যপূর্ণ আশ্চর্য ভূমিরূপ গড়ে তোলে, তাদেরকে আমরা কি বলি না, পাতন প্রস্তর বা ডিপস্টোন। এবার এই যে ডিপস্টোন কথাটি নামকরণ করেন, দেখো আমি এখানে উল্লেখ করে দিয়েছি ভূমিরূপ বিজ্ঞানী ডেভিস, কত খ্রিস্টাব্দে না 1930 খ্রিস্টাব্দে। চুনা পাথরের গুহায় এভাবে সৃষ্ট ভূমিরূপগুলিকে তিনি এই ডিপস্টোন নামকরণ করেন। এবার এই যে পাতন প্রস্তর, পাতন প্রস্তর
যে ভূমিরূপগুলি নিয়ে গঠিত সেগুলি দেখো নিচে আমি ছকের মাধ্যমে তুলে ধরেছি। গঠনের তারতম্য অনুসারে ডিপস্টোন নানা আকৃতির হয়ে থাকে। সেই ডিপস্টোন কি কি দেখো, ডিপস্টোন কোন কোন ভূমিরূপ নিয়ে আমরা ডিপস্টোন বলে থাকি দেখো। এই ডিপস্টোনের প্রধান তিনটি ভূমিরূপ যেটি খুবই ইম্পর্টেন্ট, সেটি হলো স্ট্যালাকটাইট, স্ট্যালাকমাইট এবং গুহা স্তম্ভ বা কেভ পিলার। এই তিনটি কিন্তু তোমাদের টিকা হিসাবে বা 2 নম্বরের কোশ্চেন হিসাবে বা এই তিনটে কোশ্চেন কিন্তু আলাদাভাবেও তোমাদের পরীক্ষায় উল্লেখ থাকতে পারে। এগুলি কিন্তু প্রধান ভূমিরূপ, এই তিনটি ভূমিরূপ খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও এই যে পাতন প্রস্তরের ফলে অন্যান্য যে ভূমিরূপগুলি গড়ে ওঠে তাদের নামগুলি আমি এখানে উল্লেখ করে দিয়েছি। এগুলি অতটা ইম্পর্টেন্ট না হলেও আমি নামগুলো উল্লেখ করে দিই। দেখো হেলিকটাইট এবং হেলিকমাইট, ড্রেফ বা কার্টেন, গ্লোবুলাইট, অ্যান্থোডাইট, বেল হোল এবং রূপ পেন্ডেন্ট, এগুলোও কিন্তু এই চুনাপাথরের গুহার অভ্যন্তরে গড়ে উঠতে দেখা যায়। এগুলি প্রধানত অপ্রধান ভূমিরূপ। এবার এই যে প্রধান 3 প্রকার ভূমিরূপ আমি নিম্নে এদের সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছি। দেখো প্রথমে আমি যেটি নিয়ে আলোচনা করেছি সেটি হলো স্ট্যালাকটাইট। দেখো স্ট্যালাকটাইট কথার অর্থ আমি উল্লেখ করেছি। স্ট্যালাকটাইট শব্দটি গ্রিক শব্দ স্ট্যাটাজিন থেকে এসেছে, যার অর্থ ফলিং ড্রপ টু ড্রপ, অর্থাৎ ফোঁটা ফোঁটা পড়া। নেক্সট দেখো এই যে স্ট্যালাকটাইট কাকে বলে আমি এখানে উল্লেখ করে দিয়েছি। চুনা পাথরযুক্ত অঞ্চলে গুহার ছাদ থেকে বটগাছের ঝুড়ির মতো নিচের দিকে ঝুলন্ত ক্যালসিয়াম কার্বনেটের স্তম্ভকে আমরা বলি স্ট্যালাকটাইট। এবার এই যে স্ট্যালাকটাইট কিভাবে উৎপত্তি হয় দেখো। উৎপত্তি কাষ্ট অঞ্চলে গুহার ছাদে ফাটল বা দালনের মধ্য দিয়ে দ্রবীভূত চুনাপাথর মিশ্রিত জল ফোঁটা ফোঁটা রূপে ছাদ থেকে মেঝেতে পড়ার আগেই এই জল বাষ্পীভূত হলে ক্যালসিয়াম কার্বনেটের দ্রবণ চুনের স্তম্ভরূপে নিচের দিকে ক্রমশ দীর্ঘতর হতে থাকে। এই যে ছাদ থেকে নিচের দিকে দীর্ঘ চুনাপাথরের স্তম্ভকে তখন আমরা তাকে স্ট্যালাকটাইট বলি বা স্ট্যালাকটাইট গড়ে ওঠে। এই যে স্ট্যালাকটাইটের যে বৈশিষ্ট্যগুলি আমি এখানে নিম্নে উল্লেখ করে দিয়েছি। একে একে দেখো, ইহা কি হয়, দৈর্ঘ্যে খুব বড় হয় এবং 2 নম্বর ইহা গুহার ছাদ থেকে নিচের দিকে ঝুলতে থাকে। 3 নম্বর দিয়েছি দেখো আরেকটি বৈশিষ্ট্য, ইহা ছাদের দিকে মোটা এবং মেঝের দিকে সরু ও তীক্ষ্ণ হয়। নেক্সট দেখো আমি উদাহরণ দিয়ে দিয়েছি স্ট্যালাকটাইটের। পশ্চিমবঙ্গের বক্সা জয়ন্তীর মহাকাল গুহাতে স্ট্যালাকটাইট দেখতে পাওয়া যায়। আবার উত্তরাখণ্ডের দেরাদুনের তপকেশ্বর গুহাতেও আদর্শ স্ট্যালাকটাইট দেখতে পাওয়া যায়। আমরা যদি একটু ছবিতে আমরা এই স্ট্যালাকটাইটটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। দেখো এটা হচ্ছে চুনাপাথর, চুনাপাথরের স্তর এগুলো, আর এই দেখো জল চুয়ে চুয়ে নামছে এই স্তরের মধ্য দিয়ে। এই অংশটি দেখছো চুনাপাথরের গুহা। এই গুহার মধ্যে এই যে চুনাপাথরের ছাদ থেকে উপর থেকে নিচের দিকে যে চুনাপাথরের স্তম্ভ উপর থেকে ছাদ থেকে নিচের দিকে ঝুলে থাকে তাদেরকে আমরা কি বলি, স্ট্যালাকটাইট। তাহলে দেখলে গুহার ছাদ থেকে নিচের দিকে যে স্তম্ভগুলি ঝুলে থাকে আমরা তাদেরকে বলছি স্ট্যালাকটাইট। নেক্সট আমরা যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটি হলো স্ট্যালাকমাইট। স্ট্যালাকমাইট কি দেখো, প্রথমে কাকে বলে, চুনা পাথরের গুহার মেঝেতে চুনা পাথরের জলীয় দ্রবণ জমে স্তম্ভের আকারে মেঝে থেকে উপরের দিকে যে ভূমিরূপ গড়ে তোলে তাকে আমরা স্ট্যালাকমাইট বলি। দেখো ছবিতে এই যে গুহার ছাদ, এই ছাদ থেকে যখন এই যে চুনাপাথরের দ্রবণের ফোঁটাগুলো মেঝেতে পড়ে, মেঝেতে পড়ে উপরের দিকে এই চুনাপাথরের স্তম্ভগুলি মেঝে থেকে উপরের দিকে উঠতে থাকে, তখন আমরা তাদেরকে কি বলি, স্ট্যালাকমাইট। মাটি থেকে উপরের দিকে উঠলে
মেঝে থেকে উপরের দিকে উঠলে তখন তাকে আমরা স্ট্যালাকমাইট বলি। এবার এই যে স্ট্যালাকমাইট কিভাবে উৎপত্তি হয় দেখো, নেক্সট উৎপত্তিটা উল্লেখ করে দিয়েছি দেখো। চুনাপাথরের গুহার ছাদ থেকে ঝরে পড়া চুনাপাথর মিশ্রিত জলের ফোঁটা ক্রমাগত মেঝেতে পড়তে থাকলে পরবর্তীতে জল বাষ্পীভূত হয়ে গেলে ওই যে ক্যালসিয়াম কার্বনেট মেঝেতে জমা হয়ে যে মোচা আকৃতির স্তম্ভ ক্রমাগত উলম্বভাবে উপরের দিকে বৃদ্ধি পায়, তখন তাকে আমরা স্ট্যালাকমাইট বলি, স্ট্যালাকমাইট সৃষ্টি হয়। এবার এই যে স্ট্যালাকমাইট, এদের কিছু বৈশিষ্ট্য আছে দেখো, আমি উল্লেখ করে দিয়েছি। ইহা কি হয়, দৈর্ঘ্যে ছোট ও স্থূল হয়। 2 নম্বর, এর শীর্ষদেশ কি হয়, ভোঁতা হয়। 3 নম্বর, ইহা গুহার মেঝে থেকে উপরের দিকে ক্রমশ বাড়তে থাকে। নেক্সট, এই যে স্ট্যালাকমাইটের আমি উদাহরণগুলো দিয়ে দিয়েছি দেখো। মেঘালয়ের চেরাপুঞ্জি, বিহারের গুপ্তেশ্বর গুহাতে এই স্ট্যালাকমাইট ভালো দেখতে পাওয়া যায়। এছাড়া আমেরিকা যুক্তরাষ্ট্রের ম্যামথ ও কার্লসবার্গ গুহাতে কিন্তু খুব ভালো স্ট্যালাকমাইট দেখতে পাওয়া যায়। নেক্সট 3 নম্বর যে ইম্পর্টেন্ট কোশ্চেনটি, ইম্পর্টেন্ট ভূমিরূপটি, সেটি হলো গুহা স্তম্ভ। দেখো প্রথমে উল্লেখ করে দিয়েছি দেখো কাকে বলে। চুনাপাথরের গুহার ছাদ থেকে নেমে আসা স্ট্যালাকমাইট এবং মেঝে থেকে উপরের দিকে উঠতে থাকা স্ট্যালাকমাইট, ছাদ থেকে কি স্ট্যালাকটাইট এবং মেঝে থেকে উপরের দিকে ওঠা স্ট্যালাকমাইট একই রেখা বরাবর পরস্পর বাড়তে বাড়তে যখন এরা কি হয়, পরস্পর জুড়ে গিয়ে একটি দণ্ডে বা স্তম্ভে পরিণত হয়, তখন তাকে আমরা গুহা স্তম্ভ বা কেভ পিলার বলি। আমরা যদি একটু ছবিতে দেখে নিই দেখো, এই যে চিত্রটিতে দেখো, এই যে গুহার ছাদ থেকে প্রথমে উপর থেকে স্ট্যালাকটাইট নিচের দিকে নামছিল এরকমভাবে, এবং নিচ থেকে স্ট্যালাকমাইট উপরের দিকে উঠছিল। এইভাবে একই রেখা বরাবর উপর থেকে স্ট্যালাকটাইট এবং নিচ থেকে স্ট্যালাকমাইট, উপর থেকে স্ট্যালাকটাইট নিচ থেকে স্ট্যালাকমাইট যখন পরস্পর বাড়তে বাড়তে উভয়ে জোড়া লেগে গিয়ে একটি স্তম্ভ গঠন করে, তখন তাকে আমরা কি বলি না, চুনা পাথরের এর কি হয়, স্তম্ভ বা কেভ পিলার। নেক্সট দেখো, এই যে গুহা স্তম্ভ বা কেভ পিলারের কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো উল্লেখ করে দিয়েছি দেখো। প্রথমে এই গুহা স্তম্ভ তৈরি হতে কি 30 থেকে 40 হাজার বছর সময় লেগে যায়, এটি একটি প্রধান বৈশিষ্ট্য। এর গুরুত্ব কি, ইহা গুহার ছাদকে ধসের হাত থেকে রক্ষা করে, একটি গুরুত্ব তুলে ধরেছে দেখো। নেক্সট উদাহরণ কি আছে দেখো, দেরাদুনের তপকেশ্বর ও অন্ধ্রপ্রদেশের বোরা গৌহালু গুহাতে কিন্তু এরূপ ভালো স্তম্ভ বা আদর্শ স্তম্ভ দেখতে পাওয়া যায়। এই যে মেন ভূমিরূপগুলি তোমরা দেখলে, এছাড়াও এই গুহার মধ্যে অন্যান্য যে অপ্রধান ভূমিরূপগুলি সৃষ্টি হয় সেগুলি কিন্তু আমি দেখো খুব অল্প বর্ণনার মাধ্যমে তুলে ধরেছি। এছাড়া যে সমস্ত দেখা যায় হেলিকটাইট, হেলিকটাইট কি জিনিস না, গুহার ছাদ থেকে বিভিন্ন দিকে তির্যক বা বক্রভাবে গড়ে ওঠা চুনাপাথরের মূর্তিকে হেলিকটাইট বলে। দেখো একটু, এই যে গুহার ছাদ থেকে যখন ছাদ থেকে চুনাপাথরের এই যে স্তম্ভটি বেঁকে বা তির্যকভাবে নিচের দিকে নামে, তখন তাকে আমরা হেলিকটাইট বলছি। আবার যখন এই গুহার মেঝে থেকে বিভিন্ন দিকে বিস্তৃত অবয়বকে হেলিকমাইট বলে। দেখো, এই যে গুহার মেঝে থেকে যখন চুনাপাথরের স্তম্ভটি যখন তির্যক বা বাঁকা হয়ে বিভিন্ন দিকে বেঁকে যায়, তখন তাকে আমরা কি বলছি, হেলিকমাইট। এরপরে যে ভূমিরূপগুলি দেখা যায় ড্রেফ। দেখো, যখন কোনো স্থানে একাধিক স্ট্যালাকটাইট পাশাপাশি অবস্থান করে, তখন তাকে ড্রেপ বলে। এছাড়াও আছে গ্লোবুলাইট। দেখো, গুহার ছাদ থেকে ছোট ছোট গোলাকার আকৃতিযুক্ত হেলিকটাইটকে কি বলে না, গ্লোবুলাইট। নেক্সট দেখো অ্যান্থোডাইট।
গুহার ছাদ থেকে ঝুলন্ত ফুলের পাপড়ির মতো চুনাপাথরের জলীয় দ্রবণ জমাটবদ্ধ অবস্থাকে বলা হয় অ্যান্থোডাইট। আরেকটি আছে দেখো বেল হোল। গুহার ছাদে গম্বুজাকৃতি গর্ত গঠিত হলে তখন তাকে বেল হোল বলে। তাহলে দেখতে পেলে গুহার ছাদ বা মেঝেতে বিভিন্ন আকৃতির, কখনো ফুলের পাপড়ি বা কখনো গম্বুজ আকৃতি বা কখনো ছোট গোলাকার, বিভিন্ন আকৃতি অনুযায়ী এদের বিভিন্ন নামে ডাকা হয়। এরপরে 2 নম্বর যে আরেকটি ভূমিরূপ দেখতে পাওয়া যায় চুনাপাথর মেঝেতে, দেখো প্রবাহ পাথর বা ফ্লো স্টোন। দেখো গুহার ভেতরে প্রবাহমান জলের মাধ্যমে সৃষ্ট সঞ্চয়জাত ভূমিরূপকে প্রবাহ পাথর বা ফ্লো স্টোন বলে। এই যে চুনাপাথরের মেঝে দেখতে পাচ্ছ, এই যে চুনাপাথরের মেঝের মধ্যে প্রবাহমান জলের সাথে কি হয়, অনেক সময় সঞ্চয়জাত ভূমিরূপ তৈরি হয় মেঝেতে জলের সাথে সঞ্চয়, তখন তাকে আমরা বলি প্রবাহ পাথর বা ফ্লো স্টোন। 3 নম্বর যে ভূমিরূপটি দেখতে পাওয়া যায় দেখো প্রান্ত পাথর বা রিম স্টোন। এটা কি জিনিস দেখো, গুহা বক্ষে উপচে পড়া জলপ্রবাহের মাধ্যমে গুহার 2 কিনারায় যে ভূমিরূপগুলি গড়ে ওঠে তাকে আমরা প্রান্ত প্রস্তর বা রিম স্টোন। তাহলে কি দেখলাম না, গুহার কিনারায়, এই যে গুহার কিনারায়, যখন এই গুহার কিনারায় কি হয়, প্রবাহমান জলের মাধ্যমে যে ভূমিরূপ গড়ে ওঠে এই কিনারাতে, তখন তাকে আমরা কি বলছি না প্রান্ত পাথর বা রিম স্টোন। এর উদাহরণ আমরা এই যে কোথায় দেখতে পাই ভালো, আমরা দেখো পূর্বতন যুগোস্লোভিয়ার কাস্ট অঞ্চলে এই যে ফ্লো স্টোন এবং রিম স্টোন, এই যে লাস্ট দুটি ভূমিরূপ আমি তোমাদের উল্লেখ করলাম, এটি পূর্বতন যুগোস্লোভিয়ার কাস্ট অঞ্চলে এই ফ্লো স্টোন ও রিম স্টোন ভালো দেখতে পাওয়া যায়। তাহলে ছাত্রছাত্রী, চুনাপাথরের কাস্ট অঞ্চলে চুনাপাথরের সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপগুলির নোটটি আমি এখানে শেষ করলাম। নোটটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে। তোমাদের ভূগোল বিষয়ের কোনো নোটের প্রয়োজন হলে তোমরা কমেন্টস করে আমাকে জানাতে পারো, কোনো অসুবিধা থাকলে বলতে পারো। এবং তোমরা যারা 2021 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের যে সাজেশন আছে নতুন সিলেবাস অনুসারে, তার প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে আমার এই চ্যানেল থেকে। তাই দেরি না করে এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো পরবর্তী সাজেশনের নোটটি পাওয়ার জন্যে। ওকে, বাই। আর নোটটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে। বাই।